এক রাত দুদিনের সাসারাম ভ্রমণের প্রথম দিন কলকাতা থেকে সাসারাম পৌঁছে একটা বাজেট হোটেল নিয়ে তারপর দেখেছিলাম রোহতাস জেলার শেরশাহ সমাধি, পাইলট বাবা মন্দির, তুতলা ভবানী ফলস ও মন্দির, মাঝের কুণ্ড, ধোঁয়াকুণ্ড সহ ইন্দ্রপুরী ব্যারেজ। এগুলো দেখিয়েছি আগের পর্বে। আর আজ দেখাবো কৈমুর জেলায় তেলহারকুণ্ড, করমচাঁদ ড্যাম আর মা মুন্ডেশ্বরী মন্দির। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 8ই আগস্ট আর এখন সময় সকাল 6:58। আজকে সাসারাম ট্যুরের 2 নম্বর বা শেষ দিন। আমরা এখান থেকে বেরোবো 7:30টার সময় সাইট সিন করতে। আজকের প্ল্যান হচ্ছে কর্কটগড় ওয়াটারফলস, মা মুন্ডেশ্বরী মন্দির, তার সাথে তেলহারকুণ্ড আর করমচাঁদ ড্যাম। এবার অন দ্য ওয়ে যদি কিছু ভালো দেখতে পাই বা যদি কোনো ভালো সিনারি পাই অতি অবশ্যই দাঁড়াবো। যাই হোক, এবার হোটেল থেকে বেরোনোর আগে হোটেলের রিভিউ যদি বলি, সার্ভিস খুব ভালো। এমনি রুম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা সেভাবে হয়নি। 3-4 বার কারেন্ট অফ হয়েছিল, তখন জেনারেটর চলেছে, আর জেনারেটারে তো এসি চলে না। খুব একটা অসুবিধা এখানে কিন্তু হয়নি। আর এমনিও টেম্পারেচার যদি বলি সুদিন ভালো আছে। ইনফ্যাক্ট সকালে যখন চান করছিলাম জলটা ঠান্ডাই লাগছিল। এখন এখানে দেখা যাচ্ছে 27 ডিগ্রি, আর ইনফ্যাক্ট বাইরে বৃষ্টিও হচ্ছে। একটু আগে খুব জোরে হচ্ছিল, এখন অল্প অল্প করে ঝিরিঝিরি করে হচ্ছে। জানি না আজকের দিনটা আমরা কি দেখতে পারবো বা কতটা বৃষ্টিতে ঘুরতে পারবো। যাই হোক, আর বেশি কথা না বলে চলো আগে নিচে যাই, তারপরে গাড়িতে উঠে তোমাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি। বেরোনোর আগে গন্ডগোল হয়ে গেল। এক্ষুনি ড্রাইভার দাদা ফোন করলো, বলছে কর্কটগড় ওয়াটারফলসের ওখানে বান চলে এসছে, 30 কিলোমিটার আগে অবধি মানে আর কি গাড়ি বন্ধ করে দিচ্ছে, তারপর যেতে দিচ্ছে না। এবার জানি না কি হবে না হবে। গাড়ি ভাড়া 4000 টাকা নেবে বললো, আর বলছিল শেরগড় ফোর্ট যাবে। এবার জানি না ওটা 4000 টাকায় নিয়ে যাবে না 4500 টাকা দিলে আবার শেরগড় ফোর্ট নিয়ে যাবে। हेलो 7:19 गाड़ी छाड़ना। भैया जी, आप जो बोल रहे थे ना वो कटकटगढ़ फॉल्स के लिए, वो थोड़ा बोलिए ना अभी क्या हुआ है वहाँ पे। बारिश ज्यादा वजह से जो हो गया है ना, ये हाँ। रास्ता ब्लॉक हो गया, सिर्फ पानी पानी हो गया, ज्यादा पानी हो गया है, गाड़ी पार नहीं हो पा रहा है। अभी बहुत ज़्यादा बारिश हो गया। ঠিক এবারে ব্যাড লাক, কটকটগড় ওয়াটারফলসের জন্যই মেনলি আজকে দিনটা রাখা, যেটা দেখবো বলে। ওটা একদম বিহার আর ইউপির বর্ডারে আসে। যাই হোক, পরের বার দেখা যাবে। आज टोटल कितना किलोमीटर होगा हम लोगों का अप्रोक्स? हो जाएगा 250 जाएगा। আজ আমাদের প্রথম গন্তব্য মা মুন্ডেশ্বরী মন্দির। দূরত্ব প্রায় 60 কিলোমিটার। সাসারামে সাইট সিন গাড়ি ভাড়ায় খুবই গণ্ডগোল। আমি গতকাল স্টেশনের কাছে অমিত বলে একজনের থেকে ধীরাজ অর্থাৎ এই ড্রাইভার দাদার নম্বর পেয়েছিলাম। কর্কটগড় ফলস সহ 4500 টাকা চেয়েছিল, তবে এখন ওটা বাদ যাওয়ায় 4000 টাকা হয়েছে। কিন্তু হোটেলে এই ভাড়াই বলেছিল 5000 টাকা, আর অন্য একজন 5500 টাকা। অর্থাৎ যখন তোমরা আসবে ভালো করে দরদাম করে নেবে। মন্দিরটি একটি পাহাড়ের ওপরে অবস্থিত,
তাই ওপরে চড়াই করবার আগে আমি আর ড্রাইভার দাদা একটা দোকান থেকে আলু পকোড়া আর চা খেয়েছিলাম। তারপর উল্টো দিকের গাড়ি রাস্তা দিয়ে শুরু হলো কিলোমিটার খানেকের যাত্রা। এখন বাজে 9:23। এসে পৌঁছলাম মা মুন্ডেশ্বরী মন্দিরের পার্কিংয়ে। এখানে পাহাড় অবধি গাড়ি আসে, তোমরা চাইলে নিচ থেকে হেঁটেও উঠতে পারো, এছাড়া গাড়িও ওপরে আসে। গাড়ির একটা এন্ট্রি ফিস আছে 20-30 টাকা মতো, সেটা দিলে গাড়ি ওপর অবধি আসবে। তবে এখানে কিন্তু একটা নিয়ম আছে, মানে যেহেতু এই শ্রাবণ মাসের সময় অনেকে এখানে আসছেন, 10টা-12টা করে গাড়ি ছাড়া হয়, তারপরে দর্শন করে নিচে নামলে তারপরে আবার গাড়ি ওঠে, যেমন আমাদের ড্রাইভার দাদা বললেন। আর রাস্তা যেহেতু তুলনামূলক সরু, সেই জন্য গাড়ি ক্রস করা মানে উঠছে নামছে ওটাতে একটা প্রবলেম হতে পারে। আর ওপরে পার্কিংও লিমিটেড, মানে এই যে জায়গাটা দেখছো এটাই হচ্ছে পার্কিংয়ের জায়গা। আর এখান থেকে সিঁড়ি রয়েছে মন্দিরের ওপরের দিকে যাওয়ার জন্য। তোমরা যদি চাও এখানে চুনরি বা এখানে পুজোর থালির প্রচুর দোকান রয়েছে, তোমরা ওখান থেকে কিনে পুজো দিতে পারো। এটা হচ্ছে মুন্ডেশ্বরী দ্বার, এখান থেকে আমাদের উঠতে হবে। আর তার পাশেই এখানে জুতো রাখার জায়গা রয়েছে, এটা ফ্রি সার্ভিস। মুন্ডেশ্বরী পাহাড়ে অবস্থিত মা মুন্ডেশ্বরী মন্দিরটিকে ভারতের প্রাচীনতম ফাংশনাল হিন্দু মন্দিরগুলোর অন্যতম মানা হয়। এখানে মা মুন্ডেশ্বরী এবং ভগবান শিবের চারমুখী বিগ্রহ রয়েছে। মানা হয় এই মন্দির 108 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। মন্দিরের অন্যতম অষ্টভুজাকার আকৃতি এবং জটিল পাথরের খোদাই প্রাথমিক নাগর শৈলীর স্থাপত্যের প্রমাণ। মন্দিরটির ধর্মীয় ও প্রত্নতাত্ত্বিক তাৎপর্য অপরিসীম এবং এটি একটি প্রধান তীর্থস্থান। বিশেষ করে শিবরাত্রি এবং রামনবমী উৎসবের সময় হাজার হাজার ভক্ত আসেন মা মুন্ডেশ্বরী মন্দিরে। দারুণ সুন্দর মায়ের দর্শন হলো। এখানে রয়েছেন মা মুন্ডেশ্বরী, তার সঙ্গে রয়েছেন দেবাদিদেব মহাদেব, এছাড়াও গণেশ ঠাকুর। তোমরা ভেতরে ঢুকে দর্শন করতে পারো। প্রবেশদ্বারের ওখান থেকে যদি ফাঁকা থাকে তাহলে মহাদেবের যে মূর্তি সেটা তোমরা ছবি তুলতে পারবে, কিন্তু মায়ের মূর্তির ছবি তোলা সম্ভব না। এখন ভিড় কম ছিল, মোটামুটি ওই 15-20 জন মতো। তবে বলছিল যে 10টা বেজে গেলে কিন্তু ভিড় অনেক বেশি হবে, তখন হয়তো এমনও হতে পারে 15-20 মিনিট আধ ঘন্টা দাঁড়াতে হতে পারে। এখন যেহেতু শ্রাবণ মাস, বর্ষাকাল, অনেক পুণ্যার্থী আসছেন, সেখানে ওই বেঞ্চগুলোর ওপরে এরকম শেড করা আছে যাতে এখানে মানুষ অপেক্ষা করতে পারেন, বৃষ্টি হলে ভিজবে না। এই নিচ থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠেছিলাম, এখান থেকে ঘন্টা বাজিয়ে তোমরা মন্দির চত্বরে প্রবেশ করতে পারবে। আর ঠিক তার এদিকেই দেখো দারুণ সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু পাহাড়ের ওপরে ভিউটা খুব ভালো। তবে হ্যাঁ, একটা জিনিস, এখানে ভিজে পায় অনেকে হাঁটাহাঁটি করেন, প্লাস মাটি বালি এগুলো এসে পড়ে, সেই জন্য এখানে স্লিপ করতে পারে। সেটা যখন আসবে তখন দেখি। এ দেখো, তোমাদেরকে একটু আগে বলছিলাম না এখানে পার্কিং শর্ট হয়ে যায়, এ দেখো এই ভরে গেছে এই জায়গাটা। এবার এখন সবাই হর্ন মারছে, আবার এখান থেকে গাড়ি উঠছে, পরপর সব স্করপিও। এই স্করপিওর কিন্তু এখানে ডিমান্ড প্রচুর বেশি। বড় গাড়ি বললে লোকে স্করপিওই বোঝে, আর্টিগার থেকেও বেশি। এবারে আমাদের গন্তব্য তেলহার কুণ্ড। দূরত্ব প্রায় 30 কিলোমিটার, সময় লাগবে ঘন্টাখানেক। এটা হচ্ছে ইকো পার্ক। এর উপরে একটা বাঁশের ব্রিজ মতো করা রয়েছে, মানে বাঁশের আউটারটা করা, আর এখানে নর্মাল যেমন স্ট্রাকচার থাকে সেরকম। তোমরা চাইলে ইকো পার্কটাও ঘুরতে পারো।
তেলহারকুন্ড যাওয়ার পথে একটা পাহাড়ি বাঁকে লরি অ্যাক্সিডেন্ট করায় রাস্তা জ্যাম হয়ে গেছিল। দেখো যেটা বলছিলাম, এই যে লরিটা আছে ওটা ওইদিকে গিয়ে ঢুকে গেছে, আর এখানটা এরকম বেরিয়ে রয়েছে, তাতে এই লরিটা আবার আটকে গেছে। কারণ কি জানি না, এখান থেকে যেহেতু রাস্তা সরু সেটা হতে পারে, পুরো রাস্তা জ্যাম। এই জায়গার ভিউটা দারুণ সুন্দর। কিছু গাড়ি দেখলাম যাবে না বলে ঘুরিয়ে নিচ্ছে, তবে আমাদের ড্রাইভার দাদা দক্ষতার সাথে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। কিছুটা দূর যাওয়ার পর বাবা মুশারবা মন্দির চোখে পড়ল। ড্রাইভার দাদা বলল, এখানে মানুষ বাবাকে প্রণাম করে বিড়ি রেখে যায়, চাইলে যে কেউ সেই বিড়ি খেতে পারে। তারপর আবার শুরু হলো সবুজের মাঝে আমাদের যাত্রা। আমি এখন এসে পৌঁছলাম তেলহারকুন্ড। এখানে ঢোকার জন্য 20 টাকা এন্ট্রি ফি, 4 হুইলারের জন্য 20 টাকা এন্ট্রি ফি, প্লাস বাচ্চা যদি সঙ্গে থাকে 3 থেকে 9 বছর তাহলে হচ্ছে 10 টাকা করে। টাইমিং আমি তলায় লিখে দিচ্ছি, তোমরা দেখতে পারো। আশা করছি এটা সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে। এই গেট থেকে কিছুটা আসার পরেই এখানে পার্কিং রয়েছে। এখানে এরকম একটা রড দেওয়া রয়েছে যাতে গাড়ি টাড়ি না যেতে পারে, এটা ক্রস করে ঢুকতে হবে। এখান থেকে সম্ভবত ওয়াটারফলসের একটা ভিউ পাওয়া যাবে, তোমাদেরকে ওটা আগে দেখাই। বেশ বসার জায়গা করা রয়েছে সুন্দর সুন্দর। না, ওয়াটারফলস না, এখান থেকে এই নদীটাই দেখা যাবে। দাঁড়াও, ও কি লাগছে দেখো, দারুণ লাগছে। আবার এই দিকে দেখো, এখান থেকে জল পড়ছে দূরে, আবার এখানে দেখা যাচ্ছে একটা জলের ধারা। এখানে তো গাছে আড়াল থেকে অতটা বোঝা যাচ্ছে না, আগে গিয়ে আশা করছি ভালো ভিউ পাবো। দেখা যাক, এই জায়গাটা মনে হচ্ছে ভালো হবে। আর একটু এগিয়ে দেখি, আশা করছি আরও ভালো ভিউ পাবো। তবে ওয়াটারফলসটা মনে হচ্ছে দারুণ। সম্ভবত এই রাস্তা দিয়ে কিছুটা গেলে আরও ভালো ভিউ পাবো। কিছু লোক গেল দেখলাম। হ্যাঁ, ও এখানে রাস্তা সিস্টেম আছে, এখান দিয়ে বোধহয় গাড়ি আসতে পারবে। আর এদিক দিয়ে আর একটা ভিউ পয়েন্ট, দারুণ লাগছে, দারুণ। এখানে দুর্গাবতী নদী প্রায় 262 ফুট ওপর থেকে নিচে পড়ে দারুণ সুন্দর জলপ্রপাত তৈরি করেছে। এই জায়গাটা দেখতে দারুণ সুন্দর লাগছে। এই এত উঁচু থেকে পড়ছে, আর এখানটা দেখো পুরো একদম ধোঁয়াশার মতো হয়ে গেছে। জলগুলো এত ফোর্সে পড়ছে, জলকণাগুলো এরকমভাবে বেরোচ্ছে, তো দারুণ লাগছে দেখতে। আর এখানেও কিন্তু এই সব জায়গায় কিন্তু বাঁদর আছে, আমি দুজনকে দেখলাম এইখান থেকে আসছিল। তোমরা যদি সঙ্গে ব্যাগ বা জিনিসপত্র নিয়ে আসো সাবধান। এখান থেকে জলের ধারা পড়ছে, আবার এই দিকে দেখো হালকা সরু একটা জলের ধারা পড়ছে। এইখানে একটা হালকা পড়ছে, এই দিক থেকে আবার হালকা পড়ছে। আর ফাইনালি এই সাইডটা গেলে এই দেখো, এদিক থেকে আর একটা, দারুণ দারুণ লাগছে। সম্ভবত এখানেই শেষ। এই কুকুরটা আমার আগে আগে এলো, এসে ওপরে দেখছে কোনো বাঁদর আছে কিনা গাছের মধ্যে।
হ্যাঁ, এইদিকে হয়তো যাওয়া যাবে, কিন্তু যাওয়াটা না 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 না, এদিকে কোনো মতেই যাওয়া যাবে না। এটাই শেষ প্রান্ত, এখান থেকেই তোমরা তুলতে পারবে এইটার বেস্ট পিকচার। তোমাদেরকে জুম করে দেখাই, এ দেখো, আরেকটু জুম করি। এদিকে ঘুরলাম, এইখানে জলের ধারা, এদিকে জলের ধারা, চারদিক থেকে জল পড়ছে পুরো। ওই সাইড থেকে গেলে তেলহার কুণ্ডের যে মেন ওয়াটারফলস তার ভিউটা দেখতে পাবে, আর এই সাইডটা লাস্ট। এই সব জায়গা দিয়ে পায়ে হাঁটার রাস্তার ছাপ রয়েছে, কিন্তু আমি যাচ্ছি না। প্রথমত বর্ষাকাল, সাপ খোপ বা জোঁক থাকতে পারে, আর দ্বিতীয়ত কোথায় গিয়ে হারিয়ে যাব ভগবান জানে। ও বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ফোনের নেটওয়ার্ক নেই। এটা যেগুলো দেখাচ্ছে এগুলো নো সিগন্যাল, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক নেই। এখানে এরকম বসার জন্য বেঞ্চ রয়েছে, প্লাস এরকম শেড করা রয়েছে, তোমরা চাইলে বসতে পারবে, বেশ অনেকক্ষণ সময় কাটানো যাবে। চলো এবার আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করি। এই জায়গাটা দারুণ সুন্দর, আর সত্যি কথা বলতে একটুখানি হেঁটে আসতে হয় যাদের মানে অসুবিধে আছে, বিশেষ করে বয়স্ক মানুষ বা পায়ে ব্যথা, তাদের একটু ভেবে আসা উচিত। কিন্তু ভিউটা যদি জল থাকে খুব সুন্দর, চারদিকটা সবুজ। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে এলে কিন্তু ওরকম উবড় খাবড় পাথরের ওপর দিয়ে আসতে হবে না, একটু হয়তো চড়াই ঢালু এরকম থাকবে, আসতে পারবে। আমি তো ওদিক থেকে ভিউ পয়েন্টের জন্য ওরকম পাথরের দিকে চলে গেছিলাম, কিছু মানুষ দেখলাম এদিক দিয়েই এসছেন। আর এখানে মনে হয় আগে বোধহয় বাইক বা কিছু ঢুকতো, কারণ ড্রাইভার দাদা বারবার করে জিজ্ঞাসা করছে ওপরে যেতে দেবে না, ওপরে যেতে দেবে না। এবার ওপর মানে এই ওপর না, যেখান থেকে তোমাদের ফার্স্ট ভিউ দেখালাম ওইটা আমি জানি না, কিন্তু আরও কিছুটা গাড়ি ঢুকতো। আমার এখনও পর্যন্ত পার্সোনালি তুতলা ভবানী বেশি ভালো লেগেছে। তার কারণ প্রথমত মায়ের মন্দির, দ্বিতীয় কথা পুরো ঝর্ণার নিচে আমি ছিলাম, ওইটার জন্য যেন আমি পুরো না এরকম উপর থেকে দেখতে পাচ্ছি যে ঝর্ণাটা এরমভাবে পড়ছে, ওই ফিলিংসটা আলাদা। কিন্তু এইটা অনেক উঁচু, অনেক ওপর থেকে পড়ছে। এই সাসারাম আমার 2016 সাল থেকে আসার ইচ্ছে, মানে তখন আমি জানতাম শেরশাহ টোম্ব আছে এখানে, দেখতে আসবো। আর ইনফ্যাক্ট যখন বাইকে করে নৈনিতাল গেছিলাম বা লাদাখ গেছিলাম, এই সাসারামের ওপর দিয়েই গেছিলাম, সেই জন্য নামটা জানতাম। আর আগের বছর আসার ইচ্ছে ছিল, প্ল্যানও ছিল, কিন্তু আগের বছর প্রায় পুরোটাই কোনো ভিডিও করিনি, সেই জন্য আসা হয়নি। আর এই বছর আমি অপেক্ষা করছিলাম বেশি বৃষ্টি হলে তারপরে আসব, আর এখন তার ফলটাও পাচ্ছি। যদিও হ্যাঁ, ওই কর্কটগড় ওয়াটারফলস বা কারকাটগড় ওয়াটারফলস যাই উচ্চারণ হবে, সেখানে বান চলে এসছে, ওইটাতে যাওয়া হলো না, কিছু করার নেই। ঠিক আছে, যা হয় হয়তো ভালোর জন্যই হয়। আর এখানে আমাকে বলছে শেরগড় ফোর্টটা ঘুরিয়ে দেবে, আলাদা করে কোনো টাকার কথা এখনও পর্যন্ত বলেনি, কিন্তু ওটাতে সম্ভবত 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো চড়াই করতে হবে পায়। এবার সত্যি কথা বলতে আমার চড়াই করতে অসুবিধে নেই, কিন্তু বর্ষাকালে আমি খুব ভয় পাই, আমার সাপে খুব ভয়। জোঁকটা ভয় নয়, নুন দিলে ছেড়ে যাবে, কোনো অসুবিধে নেই, কিন্তু সাপটা আমার খুব ভয় লাগে। সেই জন্য আমি বর্ষাকালটা না কোনো জায়গায়, বিশেষ করে আমি গাছগাছালি জঙ্গল টাইপের জায়গা যাওয়াটাকে আমি অ্যাভয়েড করি। এইখানে টয়লেট রয়েছে, বেশিরভাগ সাইট সিন স্পটেই দেখছি এখানে টয়লেট থাকে। আর এদিকে চায়ের দোকান রয়েছে, এখানে চা হচ্ছে 15 টাকা করে। আর এছাড়া বার্গার পাওয়া যায়, এরকম চাউমিন ভেতরে থাকবে, প্লাস টমেটো, খানা পিনা সব মিলতা হয়। বাপরে, এখানে এরকম স্ন্যাক্সের দোকানও রয়েছে, তোমরা চাইলে চিপস বা বিভিন্ন আইটেম কিনতে পারো। কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছে এখানে। চাটা একটুখানি পাতলা ছিল আর মিষ্টি বেশি। আর বার্গার বলছিলাম খাবো বলে, কিন্তু বললো যে 1/2 ঘন্টা মতো সময় লাগবে, এখনও পেঁয়াজ শসা এগুলো কাটা হয়নি, তারপর চাউমিনটা বোধহয় একবার ভেজে তারপরে দেবে, এরকম একটা ব্যাপার রয়েছে। আর এছাড়া বলছে এখানে ম্যাগি পাওয়া যায়, আশা করছি ভাত ফাত পাওয়া যাবে না, এই বিস্কুট কেক ম্যাগি কোল্ড ড্রিঙ্কস এই বার্গার চা এগুলোই খেতে পারবে। তাও একবার যদি ভাত খাওয়ার ইচ্ছে থাকে জেনে নেবে এখানে পাওয়া যায় কি না। আর এমনিতে এটা 6টায় বন্ধ হয়, তবে লোকালরা বলছে আমাদের জন্য সারা রাত খোলা, ওরা এখানে থাকে, গল্প করে,
আর এখানে অনেকগুলো জায়গাতেই দেখলাম, বিশেষ করে মাঝের কুণ্ড যেটা, এখানে কিন্তু লোকালদের ভিড় বেশি। মানে নো ডাউট ট্যুরিস্টরা আসছে, দেখছে, ঘুরছে, সবই হচ্ছে, কিন্তু লোকালরা এখানে পিকনিক করতে আসে, পার্টি করতে আসে, এটা একটা ব্যাপার। এবার আমাদের গন্তব্য আজকের শেষ পয়েন্ট করমচাঁদ ড্যাম। দূরত্ব প্রায় 48 কিলোমিটার। ড্রাইভার দাদার থেকে জেনেছিলাম সাসারাম থেকে মা মুন্ডেশ্বরী মন্দিরের রুটে বাস চলে। এছাড়াও অন্য স্পটগুলোতেও বাস অথবা সার্ভিস গাড়ি পাওয়া যায়। তবে প্রথমত সংখ্যায় অনেক কম, তাই খুব ভিড় হয়, আর দ্বিতীয়ত সময় ঠিক নেই। অতএব একদিনে সব সাইট সিন করা সম্ভব না। আমার মতে বর্ষাকালে এলে আর কারকটগড় ওয়াটারফলস যেতে পারলে তবেই এই ভ্রমণ যথাযথ। না হলে 2 থেকে 3 জন থাকলে আর বাজেট কম হলে একদিনের লোকাল সাইট সিন করে ফিরে যাওয়াই ভালো। এখন বাজে দুপুর 1:50। আমরা এসে পৌঁছলাম করমচাঁদ ড্যামে। এটা কিন্তু কোনো নদীর জল আটকানো সিস্টেম না, এটা অ্যাকচুয়ালি চারপাশের বিভিন্ন পাহাড় থেকে বর্ষার যে জলগুলো হয় সেগুলো নিচে নেমে এসে মানে এই পুরো লেকটার মধ্যে আসে, আর ওখানে একটা ড্যাম দিয়ে তারপর আস্তে আস্তে জলকে বাইরে ছাড়া হয়। এইটা হচ্ছে পুরো লেকটা, বিশাল বড়, বিশাল। এইদিকে এখানে শেষ, এখানে রয়েছে নৌকা বিহার। এই জায়গাটা, এখান থেকে বোটিং হয় 15 মিনিটের, 100 টাকা করে পার হেড টিকিট। আর এই লেকের যদি ব্যাপ্তি বলি অনেক বেশি, মোটামুটি এই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওই অবধি কিন্তু জল আছে। আর ইনফ্যাক্ট এখান থেকে গিয়ে এই বাঁ দিকে জুম করলে বুঝতে পারবে, এই দিক থেকেও কিন্তু আবার জলটা ঘুরে যাচ্ছে। বলছেন যে এখান থেকে মোটামুটি 17-18 কিলোমিটার দূরে হচ্ছে গুপ্তধাম, মহাদেবের একটা পুণ্য তীর্থস্থান। ওখানে হেঁটে যাওয়া যায় বা গাড়ি করে যাওয়া যায়। এই ওখান থেকেও কিন্তু জল কিন্তু এইখানে নেমে আসে, এই জলাশয়ে বলো বা লেকে বলো। আর ইনফ্যাক্ট জুম করলে দেখাতে পারবো তোমাদের, এ দেখো এই যে বিভিন্ন পাহাড়ের জলগুলো ওয়াটারফলসে আকারে নিচের দিকে পড়ে এই লেকের মধ্যে জমা হচ্ছে। এই ব্যারেজের জলটাকে এদিক থেকে ক্যানেলের মাধ্যমে রাউট করা হচ্ছে। এ দেখো, এটার নাম হচ্ছে দুর্গাবতী রিজার্ভার প্রজেক্ট। এটা করমচাঁদ ড্যাম বলেই সবাই এখানে বলছে। আমি ইনফ্যাক্ট গুগলে যখন এই জায়গাটার লিস্টটা পেয়েছিলাম করমচাঁদ ড্যাম নামেই ছিল। এ দেখো, এইখানে টোটাল 3খানা গেট আছে, 1 নম্বর, 2 নম্বর আর এখানে 3 নম্বর। এই 2 নম্বরটা থেকেই আপাতত জল ছাড়া হয়েছে। আর এখানেই একটা পাহাড় রয়েছে, তো দেখো যেন মনে হচ্ছে স্ট্রেট দাঁড়িয়ে রয়েছে পুরো। আর এই ড্যামটা শেষ করেই রাস্তা দুভাগে ভাগ হচ্ছে। এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে আমরা এখন যাব সাসারামের দিকে, আর এই ডান দিকের রাস্তা দিয়ে তোমাদেরকে যদি জুম করে দেখাই, এই যে রাস্তাটা আছে এখান থেকে গাড়ি রুটে যেতে পারবে গুপ্তধাম, অ্যাপ্রক্সিমেটলি 22 কিলোমিটার রাস্তা। আর হেঁটে গেলে বলছে 17 থেকে 18 কিলোমিটার মতো। इस बनपथ से गुप्तधाम की दूरी 18 किलोमीटर। गुप्तधाम जाने का अन्य रास्ता এটা কি পানিয়ারি ঘাট पैदल मार्ग 12 किलोमीटर, उज्जैनी घाट पैदल मार्ग 10 किलोमीटर।
আর এখান থেকে বলছে 18 কিলোমিটার, কিন্তু আমি নেটে পড়েছি যদি গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে 22 কিলোমিটার, হেঁটে গেলে 17 থেকে 18 কিলোমিটার। তোমরা চাইলে যেতে পারো। আর এইটার নাম হচ্ছে বাদলগড় নাকা। খুলবে সকাল 6টার সময় আর বন্ধ হবে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা 5টার সময়। আমাকে ড্রাইভার দাদা যা বললেন, এখানে গাড়ি যায় আর এছাড়া বোধহয় বাইকের ব্যবস্থা আছে, 250-300 এরকম একটা কিছু টাকা নেয়, বাইকে করে ওপরে যাওয়া যায়, আদারওয়াইজ হেঁটে। এখানে কিন্তু অটো টোটো এগুলো যায় না, রাস্তা বোধহয় ওপরে খারাপ আছে, আর বড় গাড়িই যাবে, ছোট গাড়ি যাবে না। যারা গুপ্তধামে যায় তারা এখানে গাড়ি পার্কিং করে তারপরে ওপরে হাঁটা শুরু করে। দেখো সামনে বাস রাখা রয়েছে। এই করমচাঁদ ড্যামের ওখান থেকে রাস্তাটা ঘুরে আসছে, একটুখানি এসছি, খুব বেশি হলে কথা হবে, 500 মিটারও হবে না। আর এই দিকে একটা রাস্তা উঠে যাচ্ছে, তোমরা যদি দেখো এখান থেকে জুম করে দেখাই, এ দেখো এই রাস্তার এখান থেকে এরম ক্রস করতে হবে, করে এই পার দিয়ে যেতে হবে। আর এখানে এই বাইকগুলো রাখা রয়েছে এই ঘরের এখানে বাইকপত্র রেখে তারপরে হাঁটা শুরু করতে হবে। তোমাদেরকে জুম করে যদি দেখাই, এই দেখো কিছু মানুষ ওপরে উঠেছে। আর যেতে হবে কোথায়? যেতে হবে হচ্ছে এইখান থেকে শেরগড় ফোর্ট শুরু হচ্ছে, তারপরে আরও রয়েছে। আমি ড্রাইভার দাদা বলছে যে তুমি কি যাবে? আমি বলছি না, আমি এখন এই বর্ষার মধ্যে এই পাহাড়ে কোনো মতে আমি উঠবো না, বাইচান্স যদি সাপখোপ থাকে গল্প হয়ে যাবে। ঠান্ডায় কখনো এলে আমি অতি অবশ্যই এখান থেকে উঠে ওপরে যাব, তোমাদেরকে শেরগড় ফোর্ট দেখাবো। এছাড়াও দাদা বললো যে কালকে আমরা তুতলা ভবানী গেছিলাম, ওর ওখানে একটা রোতাস ফোর্ট আছে, ওটা আমি জানতাম না, আর ইনফ্যাক্ট জানলেও সম্ভব হতো না, কারণ উনি বলছেন তুতলা ভবানী আর রোতাস ফোর্ট যদি গাড়িতে করো তাতে মোটামুটি 1 দিন মতো লেগে যাবে। ওখানে নাকি রোপওয়ে প্রজেক্ট হচ্ছে, আর রোপওয়ে চালু হয়ে গেলে তখন নিচ থেকে উপর অবধি যাওয়া যাবে। যদি কখনো ঠান্ডায় আসি এই শেরগড় ফোর্ট, রোতাস ফোর্ট এগুলোকে কভার করার চেষ্টা করব, কারণ ওয়াটারফল সেন্ট্রিক জায়গাগুলো তো ঠান্ডায় এসে কোনো লাভ নেই, তখন জল কম থাকবে, তখন এইগুলো এক্সপ্লোর করা যাবে। তোমরা যদি চাও করতে পারো, এখনও অনেকে করছে। দাদা বলছে কোনো ভয়ের কিছু নেই, সাপটাপ সেরকম ব্যাপার নেই। আর না, যে জিনিসটা মন থেকে সায় দিচ্ছে না সেই জিনিসটা করে কোনো মতে লাভ নেই, কারণ ভয় ভয় উঠবো, আলটিমেটলি না পারবো এনজয় করতে, না পারবো ভালো করে দেখাতে, সেই জন্যই আর কি। খাবার খেয়ে আবার ব্যাক করে এলাম স্টেশনের সামনে, এখন বাজে 5টা 5। একটু পরে 9:30টার সময় আমাদের ট্রেন আছে এখান থেকে 22911 শিপ্রা এক্সপ্রেস, যে ট্রেনটা আসছে ইন্দোর থেকে আর যাবে আপ টু হাওড়া অবধি। আমি এখান থেকে মোটামুটি 9:30 নাগাদ ট্রেনে উঠবো, আর কালকে সকালবেলা 6:55 নাগাদ পৌঁছবো হাওড়া, যদি রাইট টাইমে থাকে অবশ্যই। আর এই ট্রেনের টিকিটের কথা যদি বলি, আমি কালকে টিকিটটা কেটেছিলাম ওই মোটামুটি 11টা 11:30 নাগাদ সকালবেলা, জেনারেল কোটায় কেটেছিলাম, ওয়েটিং লিস্ট 7 ছিল। আজকে সকালে মেসেজ এসছে যে টিকিট কনফার্ম হয়ে গেছে, B1 সিট নাম্বার 4 লোয়ার বার্থ। যাই হোক, এখন কথা বলতে বলতে হলো 5টা 9, এখনও কাটাতে হবে 4.5 ঘন্টা। দেখি প্ল্যাটফর্মে গিয়ে যদি ওয়েটিং এরিয়া থাকে ওখানে বসবো, একবার দুবার বাইরে বেরিয়ে একটুখানি চাটা খাবো, হাঁটাহাঁটি করবো, আশা করছি 9:30 হয়েই যাবে। আর এরপরে তোমরা অন্য কোন জায়গায় উইকেন্ড ট্যুর দেখতে চাও সেটা জানিও। যদিও উইকেন্ড ট্যুরটা তুলনামূলক আমার খরচা বেশি পড়ে, আমার মনে হয় লং ট্যুর করলে খরচা কম হয়, কারণ এই ট্যুরটাতেই মোটামুটি আমার খরচা হলো ধরে নাও 8 থেকে 9 হাজার টাকা মতো। এটা যদি আমি বড় কোনো ট্যুর করতাম তাহলে পার ডে মোটামুটি 2-2.5 হাজার টাকায় হয়ে যেত, মানে 3 দিনে ধরো 6-6.5 হাজার টাকায় হয়ে যায়। এখানে গাড়ি ভাড়াটাই মেন চলে যায়, প্রবলেমটা ওটা। আর অটো করে সত্যি কথা বলতে সবসময় সাইট সিন করা পসিবল না, কোমর খুলে যাবে, পিঠের ব্যথা হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। তেলহারকুন্ড, মুন্ডেশ্বরী মায়ের মন্দির বা কর্কটগড় ওয়াটারফলস লাস্ট স্পট হলে অনেকেই ফেরার সময় ভাবুয়া রোড স্টেশন থেকে ট্রেন ধরে। তবে আমার মনে হয় গাড়ি ভাড়া যেহেতু কম নেবে না, তাই হাতে সময় থাকলে সাসারাম থেকে ট্রেন ধরাই ভালো। বড় স্টেশন, ফেসিলিটি ও সেফটিও বেশি। এখন 9:32, আমাদের ট্রেন ঢুকছে।
এখানে ঢোকার কথা ছিল 9:30, 2 মিনিট লেট। শিপ্রা এক্সপ্রেস 22911, এ দেখুন 2 মিনিটের লেটে ঢুকলো। আর এখানে আমার আজকের কোচ হচ্ছে B1 AC 3 টায়ার, আর বার্থ নাম্বার হচ্ছে 4। দেখুন বার্থ খুলে রেখে দিয়েছে, এখান থেকে মানুষ ঢুকবে না, লোক বসে আছে। कहाँ से उतरे? ये बड़ा। ये से उतरेंगे ना? हाँ लेफ्ट साइड जाइए, लेफ्ट साइड भैया थोड़ा साइड। अरे बाबू। उतरने दीजिए, उतरने 9:36 ট্রেন ছেড়ে দেবে। হাতে অনেকটা সময় থাকলেও খাবারের কথা মাথায় ছিল না। আর ট্রেনে উঠে যখন কথাটা মাথায় এলো তখন বলে খাবার বলে কিছুই নেই। যদিও শেষমেশ প্যান্ট্রি কারে গিয়ে 180 টাকা দিয়ে একটা স্পেশাল ডিম থালি পেয়েছিলাম, টেস্ট ঠিকঠাক। আমাদের ট্রেন সারা রাত ছুটে সকাল 7:25 নাগাদ পৌঁছলো হাওড়া, প্রায় 30 মিনিট দেরিতে। আর এইভাবেই শেষ হলো আমার সাসারাম ট্রিপ। যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব ও বেল নোটিফিকেশানটা অন করে দিতে পারো। যদি কোনো সাজেশন বা প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধে নেই। চলো তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।